আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগটা বেশ কয়েকদিন আগের, নাজিয়াপার বিয়ের পরের সপ্তাহে বলতে পারেন। আমার দেবর এসেছিল কানাডা থেকে ওর বউ আর নিউবর্ন বেবিকে নিয়ে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। তো বলেছি আসার জন্য আর কি আমাদের বাসায়। তো ওদের জন্যই টুকটাক রান্না করছিলাম। মনে মনে ভেবেছিলাম যে বিয়ের পরে পরেই হচ্ছে নাজিয়া আপাদেরকেও বিয়ের পরের যে দাওয়াতটা থাকে স্পেশাল দাওয়াত সেটা দিয়ে দেব, আর একসাথে হয়ে যাবে আমার দেবরের জন্য দাওয়াতটা। বাট আসলে মাত্র তো বিয়েটা শেষ হয়েছিল, তখন আসলে বড় দাওয়াতে একটা অন্যরকম আয়োজন থাকে বা প্রিপারেশন নিতে হয়, যেটার সময় বা এনার্জি কোনোটাই ছিল না। আর মাত্র বাচ্চাদের স্কুল হলিডে শেষ হয়ে স্কুলটাও খুলেছে, তো স্কুল রানও শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি ঘরোয়াভাবেই আয়োজন করেছি। তো প্রথমেই বিসমিল্লা করে রান্নাতে আমি বসিয়েছি চিংড়ি মাছ। এখানে ক্যাপসিকাম দিয়ে আজকে রান্না করব চিংড়ি মাছটা। তো আমার ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, আর সাথে আরেকটা মিট কারি বসিয়েছিলাম, সেটাও হচ্ছে। আর এখন খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কাবাবের। এটা খুবই মজার হয়ে থাকে আর বানাতেও অনেক বেশি ইজি। আর দাওয়াতের একদিন আগে তো বানিয়ে ফ্রিজে ইজিলি রাখা যায়, ঝামেলা অনেক কম থাকে। তো এখানে ক্যানের মধ্যে যে টুনা ফিশগুলো পাওয়া যায় আমি সেগুলোই ব্যবহার করছি। তো ক্যানের মধ্যে দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে তেলের মধ্যে থাকে আর একটা হচ্ছে স্প্রিং ওয়াটারের মধ্যে থাকে। তো কাবাবের জন্য আমি দেখা যায় স্প্রিং ওয়াটারের মধ্যে যেটা থাকে ওইটাই বেশিরভাগ সময় ইউজ করে থাকি, যে কোনোটা নিলেই চলে। তো আমি নিয়ে এগুলোকে একটু ওয়াশ করে নিই আর একটু সময় মানে ভালো করে আর কি পানিটা ঝরিয়ে নিই। আর এখন একটা ডিম দিয়ে দিলাম। আর মশলার বাটিতে যে গুঁড়া মশলাগুলো থাকে সেখান থেকে অল্প অল্প সব মশলাই আমি দিয়ে দেব। কালারটা একটু সুন্দর আসার জন্য হলুদের গুঁড়া দিয়েছি, ঝাল পরিমাণ মতো বুঝে মরিচের গুঁড়া, তারপরে একটু জিরা গুঁড়া বেশি দেয়া যাবে না, আর ধনে গুঁড়া অল্প দিয়েছি। আর গরম মশলাটা দিই, গরম মশলা দিলে একদম কাবাবের যে একটা স্মেল সেটা আসে। দিয়ে এখন আমি কিছু সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি আর ফ্রেশ ধনেপাতাটাও দিবেন, খুব বেশি মজার হয়। আমি কিন্তু প্রথমেই বাটিতে নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে চেষ্টা করবেন একদম কুচি কুচি করে কেটে দেওয়ার জন্য। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, এখন শুধু কাবাবের শেপটা দিয়ে দিব আমি। তো যেভাবে গোল করে দেয়া হয় ওইভাবেই করে নিচ্ছি। ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। এই কাবাবের একটা সুবিধা আছে, বানিয়ে হচ্ছে আপনি সাথে সাথে ফ্রাই করেও রেখে দিতে পারবেন। আর নেক্সট ডে যখন দাওয়াত থাকবে তখন শুধু মাইক্রোওয়েভে গরম করেও সার্ভিং করা যায়, বা ফ্রেশ ফ্রেশ ভেজেও খেতে মজা লাগে, মানে কোনো স্বাদের হেরফের হয় না আর কি। নর্মালি কাবাব দেখা যায় আগের দিন ভেজে রাখলে পরে মানে গরম করে দিলে সেই টেস্টটা আসে না, বাট এই কাবাবের ক্ষেত্রে সেটা হয় না, টেস্ট ইনটেক থাকে। তো এই তো বেশ হয়ে গেছে আমার কয়েকটা কাবাব। আর এদিকে একটা খুবই মজার খাবার বসিয়েছি, এটা আমার খুবই পছন্দের, লইট্টা শুটকি দিয়ে আলু, আজকে সাথে নাগামরিচও দিয়েছি। আর ওপর পাশে হচ্ছে আমি টমেটোর একটা টক রান্না করছিলাম, আজকে শুকনা বড়ই দিয়েছি। যেহেতু আমার দেবরটা নতুন বউ নিয়ে আসছে, তো একটু কুরমা না করলে তো না হয়, আমাদের সিলেটি ট্রেডিশন যে স্পেশাল কোনো দাওয়াত বা নতুন কেউ আসলে বাসায় আর কি কুরমাটা মাস্ট করা হয়। কোরমাটা যখনই রান্না করি আপনাদের কাছ থেকে অনেক বেশি রিকোয়েস্ট পাই যে এটা কীভাবে রান্না করি। আসলে আমার চ্যানেলে এই রেসিপিটা বেশ কয়েকবার আমি শেয়ার করেছি, বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন রান্না করব সেটার রেসিপিটা অবশ্যই আমি মনে করে রেকর্ড করব। কোরমাতে আমি শুধু পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা রসুন বাটা এগুলো ইউজ করে থাকি, আর যে গরম মশলাগুলো থাকে আস্ত
সেগুলোই। আর ওইভাবে কোনো মশলাপাতি এখানে দিতে হয় না। ইনশাআল্লাহ ভেরি সুন একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি ঝটপট হচ্ছে একটা ডেজার্ট বানাচ্ছি, বলতে পারেন 1 মিনিটে বানানো যায় এই ডেজার্টটা। খুবই ঝটপট। ক্যানের যে ফ্রুটসগুলো পাওয়া যায় আমি সেগুলো নিয়ে নিয়েছিলাম। তো আমার ক্যানের ফ্রুটসগুলো একটু আস্ত আস্ত ছিল, তো আমি একটু সুন্দর করে ছোট ছোট কিউবের মতো করে আর কি কেটে নিচ্ছিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ক্যান ফ্রুটস আপনারা নিতে পারেন। তো এখানে পিচ ছিল, তারপরে ম্যাঙ্গো ছিল, তারপরে আর কি পাইনাপল মনে হয়েছিল, আমার সঠিক মনে নেই। আর নাটা দি কোকো যেটা থাকে জেলির মতো, সেটাও ছিল। একসাথে মিক্স করে নিয়েছি আর কি বেশ কয়েকটা ক্যান। আর এখন কিনতে পাওয়া যায় রেডিমেড যে কাস্টার্ডগুলো থাকে প্যাকেটে, ওইগুলোই দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। আর এগুলোকে এখন খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এর মধ্যে ডাবল ক্রিম, একটু দুধ দিয়েও জিনিসটাকে একটু পাতলা করে নিতে পারেন। ফ্রিজে রেখে সেট করে ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ডটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার তো মানে ভীষণ ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। চাইলে আলাদা করে সাগু বা সাবুদানাটা সেদ্ধ করেও এর মধ্যে অ্যাড করতে পারবেন। বাট সাবুদানাটা অ্যাড করলে তখন একটু দুধ এক্সট্রা করে দিয়ে দিবেন আর ডাবল ক্রিম মানে একটু পাতলা করে নেবেন, তখন আরেক মানে ওরকমের হয়ে যাবে। তো এখন আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি। পোলাওটা বসিয়ে এখন আমি কাবাবটাও ভেজে নিচ্ছিলাম ডিমের মধ্যে একটু চুবিয়ে, তারপরে হচ্ছে খুবই হালকা তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নেব। ডুবো তেলে ভাজতে হয় না এই কাবাবটা। আর ডিমে গড়ানোর কারণে এটা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছিলাম, তো সুন্দর একটা কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো আমার কাবাবটা হয়ে গেছে। আর এই কাবাবটা এভাবে হওয়ার পরে এরকম ফ্রাইং প্যানেই রেখে দিতে পারবেন। নেক্সট ডে আপনার গেস্ট আসলে তখন ঝটপট আবার এই ফ্রাইং প্যানেই গরম করে এটাকে দেয়া যায় বা মাইক্রোওয়েভে দেয়া যায়। তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমার মেহমানরাও চলে এসেছেন, আমি টেবিলে খাবার বেড়ে নিয়েছি। আর এই তো আমাদের ছোট্ট এলহান বাবা আমার বাসায় এসেছেন। উনি এই ছোট্ট বয়সে অনেকগুলো দেশ ঘুরে ফেলেছেন অলরেডি। কানাডা থেকে প্রথমে গিয়েছিলেন বাংলাদেশে, তারপরে এসেছেন লন্ডনে, তারপরে প্যারিসও ঘুরে এসেছেন, তারপরে আবার যাবেন বাংলাদেশে, তারপরে হচ্ছে ওনার ফাইনাল ডেস্টিনেশন কানাডা। তো আমরা অনেক মজা করছিলাম, এই ছোট্ট বয়সে ও অনেক ঘোরাঘুরি করছে মাশাআল্লাহ। দোয়া করবেন ওর জন্য সবাই। এখন চলে এসেছি গার্ডেনে। আমার গার্ডেনে তখন অনেক সুন্দর লাই পাতা হয়েছিল, আর আমি এগুলো মানে রেখেছিলাম বড় হওয়ার জন্য, যাতে মা বাবা আসলে ওনাদেরকে দিতে পারি। এত সুন্দর লাগছে এখন এডিট করতে বসে। আই উইশ এগুলো এখনো এরকমই থাকতো। এখন ফুল চলে এসেছে, বিচি হয়ে গেছে অলরেডি, গাছে আর ওইভাবে পাতা নেই, পাতাগুলো কেমন যেন ছোট ছোট হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ আবার উইন্টারে লাগাবো। আর গাছগুলো আসলে কয়েকটা উপরেও নিতে হয়েছে টব খালি করার জন্য, যেহেতু আমি এখানে অন্যান্য চারা গাছ লাগিয়েছি। তো এই তো আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।